যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের, বললেন বহু ত্যাগের বিনিময়ে জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি, ক্ষমতার মধ্যে যা আছে তা নিয়েই নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন সিইসি। নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের। ভিসি প্রফেসিকে অপসারণের পর পরিস্থিতি শান্ত কুয়েটে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল, শিক্ষক সমিতির উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রে উত্তরণে কোনো মতপার্থক্য না রাখার আহ্বান জানান তিনি বলেন, তাদের নিয়ত পরিষ্কার, জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তা পালন করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এই ৩ জেলায় কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক কিছু বলতে পারেন তারেক রহমান বলেন, জনগণ বিশ্বাস করে দেশের জন্য ভালো কিছু করতে পারবে বিএনপি। মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। ৩১ দফার যে প্রতিশ্রুতি, বিএনপি তা পূরণে বদ্ধপরিকর। তার প্রমাণ হচ্ছে ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে বিএনপি। কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রের মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাধাগ্রস্ত হবে। একইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টিভি টকশোতে খুব আলোচনা হয় যেসব বিষয়ে, সেসব বিষয়ে বিএনপি আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, আর অন্যরা এখন দিচ্ছেন। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশনস আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য। মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই ৩১ দফা দিয়েছি, হ্যাঁ, আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি।
কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩১ দফা মুক্তির সনদ, এর মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য উপস্থাপিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। দলের নেতাদের উদ্দেশ্য করে কর্মশালা শেষে পরদিন থেকে স্ব ইউনিটে নেতাকর্মীদের নিয়ে বসার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মপন্থা ঠিক করে মানুষের ঘরে ঘরে ৩১ দফাকে পৌঁছে দেবার নির্দেশও দেন তিনি। জনগণ না থাকলে আপনি কিসের নেতা? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আপনার নেতৃত্ব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে এসি। সকালে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ার হাই কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সাথে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেলা ১২টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন সুসান রাইলি ও প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় আগ্রহী অস্ট্রেলিয়া। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your efforts. Thank you very much. প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকার হালনাগাদ সহ নির্বাচনের প্রয়োজনীয় কাজ শেষ করছে কমিশন। জানান, যেসব সংস্কার জরুরি সেগুলোই আগে করবে নির্বাচন কমিশন। আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য, সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে আগারগাঁওয়ে কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে। গত 15 এপ্রিল আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছানো হয়। 10 কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার কথা কমিশনের। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনের পরপরই আদালতে মামলা করেছিলেন তিনি। সবকিছু আইনসিদ্ধভাবেই করা হয়েছিল দাবিদার। 180 দিনের মধ্যে মামলার মীমাংসা করার কথা থাকলেও তৎকালীন মেয়র শেখ ফজলে-নূর তাপসের হস্তক্ষেপের কারণে তা দীর্ঘদিন মীমাংসা হয়নি বলে জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় আমি পেয়েছি, তো সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে সেটিকে কার্যকর করা হবে সেটি আলাপ করার জন্যই আমি আজকে আমাদের মাননীয় সিইসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি। যে এখন কেন এত বছর পরে কেন, বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং 5 তারিখ অগাস্ট 5-এর পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি। এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এখানে একটা টাইম ফ্রেম থাকে যে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের, সেই 30 দিনের মধ্যেই করা হয়েছিল। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে।
কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত, করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। নতুন বাংলাদেশ গঠনে কাতারের কাছে কূটনৈতিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুনাফার স্বার্থে নয়, সামাজিক ব্যবসার মধ্য দিয়েই নতুন বিশ্ব গড়া সম্ভব। তরুণদের চাকরির পেছনে ছোটার মানসিকতা বাদ দিয়ে স্বনির্ভরতা, উদ্ভাবনের উৎসাহও দেন অধ্যাপক ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার কাতার সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ তথা 3 শূন্যের লক্ষ্য অর্জনের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। In the conventional business, making money may be happiness. Making other people happy, making the whole world happy is a super happiness. My one idea has changed the world. Everyone has more than one idea to change the world. But you never take that path because it has no market value. Because the market, quote unquote, is created for profit. So we create a new concept. What is the purpose of my life? How do I feel that I have done my duty? I feel complete, that I have a responsibility I have taken care of? That's the system. So these are the 3 zeros that we are talking about, creating a world of 3 zeros. সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশ্বে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথাও বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্ভাবনী অন্বেষণের গুরুত্ব উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। I'm saying any employment is a wrong concept. Everybody will be very up in arms. What? Employment is the wrong concept? I said human beings are not born to work for somebody else. That's my position. To take care of ourselves and take care of everybody else in the world. The university's role is to make you aware. Please don't waste yourself. পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল তানির সাথে দেখা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে কাতারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে বাংলাদেশকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। এরপর কাতারের রাজধানী দোহায় প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের মতামত শোনার সাথে তাদের নানা প্রশ্নের উত্তরও দেন প্রধান উপদেষ্টা। আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনা। এটা আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে। পরে প্রধান উপদেষ্টার কাতার সফরের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু। এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়গুলো যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয়। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারকে ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যরা করতে গেলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির
অভাব দেখা যাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসর খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। জানান অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতেই হাসিনার দোসররা আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তা আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই। বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা হবে একটা গুন্ডামি। সেটা আমরা করবো কেন? ভিসি ও প্রভিসি অপসারণের পর আনন্দ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। উদ্বেগ জানিয়েছে শিক্ষক সমিতি। আন্দোলনের মুখে ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বিজয় মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন জানান, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে অব্যাহতি দেয়া ন্যায় বিচারের পরিপন্থী। তিনি বলেন, শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করলেও তারাই এখন অন্ধকার রাজনীতির করাল গ্রাসে নিমজ্জিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের 2 জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনা রশিদকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। হত্যার উদ্দেশ্যে নয়, বান্ধবীর ডাকে সাড়া দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলাম। বিকেলে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম এই তথ্য জানান। পারভেজ হত্যার ঘটনায় সংশ্লিষ্ট 2 ছাত্রী ও বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের ধরতে পারলে পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা মেহরাজ বলেছে, বান্ধবী ফোন করায় বন্ধু বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। তবে মারামারির এক পর্যায়ে গুরুতর আহত হন পারভেজ। পরে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহরাজ। উল্লেখ্য, শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। বাকি যে সকল নিজের নামে আসামি রয়েছে তাদেরকেও গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরো কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমে আমরা আশা করি এই অনবরত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য উদ্ধারণে সম্ভব হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আবারও আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বরং পণ্য রফতানিতে পরিবহন ব্যয় দ্রুতই কমে আসবে বলে আশা তার। ব্যবসা বাণিজ্যে দুর্নীতি কমানো ও সহজীকরণ করতে সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সুহাইল কাশিম শক্তিশালী বাজার নেটওয়ার্ক গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। বাংলাদেশের রপ্তানির 82% বেশি পোশাক খাতের উপর নির্ভরশীল। আর পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর ও বিমানপথ ব্যবহার করে বাংলাদেশ। তবে আচমকা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে পণ্য রপ্তানিতে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশকে। রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 2 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করলেন, রপ্তানিতে পণ্য পরিবহনে ব্যয় বাড়বে না। ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি
এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। নতুন করে প্রাইসটা কেন বাড়বে? কস্টিং প্রাইস কেন? না, নতুন করে প্রাইস বাড়েনি, কোথায় বেরলো? অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর পণ্যের গুণগত মান নিশ্চিতের সাথে বহুমুখীকরণের পরামর্শ দেন। By establishing strong market connections with buyers, many of who are here today, Bangladeshi exporters can gain insights into global market trends, consumer preferences, and quality standards. This knowledge is very important as Bangladesh aims to become an even bigger export superpower. একক পণ্যের দিকে ফোকাস না রেখে বাংলাদেশে এসএমই খাতের গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের সুচিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে মানববন্ধন করে নিজেদের ক্ষোভের কথা জানান আহতরা। 9 মাসেও তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষোভের কথা বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত এক যোদ্ধা। সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে আবারও মানববন্ধন করেন আহতরা। সরকারের বারবার মিথ্যা আশ্বাসের অভিযোগ তাদের। সরকার থেকে শুরু করে সার্জিস বলেন, যত বড় বড় নেতা আছে সবাই মানে আমাদের এসে বলে আশ্বাস দেয়, কিন্তু বিগত 9 মাস হয়ে গেছে। কালকে রাতেও আমাদের একটি ভাইয়ের শোনা গেছে যে পাও কাটা যাবে। 9 মাস পর একটা ভাইয়ের কেন পাও কাটা যাবে? 9 মাস যাবত আমরা 2 পাও নিয়ে ভুগতাছি, কোনো চিকিৎসা পাচ্ছি না ভালো। ডাক্তার বলছে যে 20 বছর পূর্ণ হলে তারপর আমার 20 অপারেশন করবে বারে রাষ্ট্রে। তারপরে আমি 20 বছর আমার কোনো খরচ নেবে সরকারে? আমার শুধু চিকিৎসা চাই। ভাঙা পা, হাত বা শরীরে বয়ে চলা শত শত গুলি নিয়ে নিদারুণ কষ্ট আর যন্ত্রণার কথা বলছিলেন তারা। শুধু প্যারাসিটামল এবং ইসেরগুলো যাওয়া নাপা এগুলোই খাওয়ানো হচ্ছে, শুধু আমরা বেডে শুয়ে রয়েছি। আমি এখন ভালো মতন হাঁটতে পারি না, হাত জোড়া নিতেছে না। প্রায় শত শত গুলি এখনো বের করা নয়। শুধু ডিরেক্টর আমার বেডের সামনে যায় আর বলে যে আপনার তো শত শত গুলি, এতটুকু কথা বলে সে চলে যায়। সুচিকিৎসার পাশাপাশি নিজেদের মূল্যায়নও চান আহতরা। আমরা যে 2400 যোদ্ধা সেটা আমাদের মানে বুঝে বলতে হবে যে আমরা 2400 যোদ্ধা। আমরা যে আন্দোলন করছি কদিন পর বলবো যে আমরা কোনো আন্দোলনই করি নাই। সুচিকিৎসা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু ইতিবাচক, তবে জাতির সামনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দেশের মানুষ উদ্গ্রীব, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। বলেন, জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্যই নির্বাচন দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করে সনদ তৈরি করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যুক্তরাষ্ট্রে যেভাবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের যুক্তিতর্ক দেখে নাগরিকরা ভোটের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশেও তেমন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার আশা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী দিনে যুক্তিতর্কের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের রাজপথে নামার মতো পরিস্থিতি যেন আর না হয়, এমন প্রত্যাশা তার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের জোসেফাইট ডিবেটিং ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ গণতন্ত্রের অন্যতম উপাদান। আর সেখানে রাজনৈতিক দলের কর্মপরিকল্পনার যুক্তিতর্ক দেখে মানুষ সিদ্ধান্ত নিতে পারলে প্রার্থীও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন আপনারা কেউ ফলো করেছেন নাকি জানি না, সেখানে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় বিভিন্ন ক্যান্ডিডেটসরা, সেটা ইন্টার পার্টি অথবা যখন সিলেকশন হয়ে যায় প্রাইমারি, তখন মেইন ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ন্যাশনাল ডিবেট হয়, যেটা টেলিভাইজড হয়
সারা দেশের মানুষ তখন তাদের সেই যুক্তিতর্ক দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে কোন ক্যান্ডিডেটটা তাদের দেশের জন্য বেশি অবদান রাখতে পারবে বা তাদের জন্য ভালো হবে এবং সেই অনুযায়ী ভোট দেয়। আমরা আশা রাখি যে বাংলাদেশ এই ধরনের একটি ডেমোক্রেসি ইন দ্য ফিউচার উই ওয়ান্ট টু সি, যেখানে আমরা বুদ্ধিভিত্তিক যুক্তিতর্কের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক যে পলিটিক্যাল যে ওয়ারটা বা যুদ্ধটা বা আমাদের যে পলিটিক্যাল অপোনেন্টদের সাথে সেই ধরনের একটি চর্চা করে আমরা দেশকে পরিচালনা করব। বিতর্ক উৎসবের উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হানাহানি বন্ধ হলেই জুলাই শহীদদের আত্মত্যাগ সফল হবে। যেদিন বাংলাদেশকে আমরা অর্থনীতির মুক্তির দিকে আমরা নিয়ে যেতে পারবো, যেদিন আমরা বাংলাদেশকে আমাদের রাজনৈতিক হানাহানি বিভেদ ভুলে গিয়ে আমাদের তরুণদেরকে সামনে রেখে আমরা নবীন প্রবীণ মিলে এই বাংলাদেশকে গড়ার সম্ভব তৈরি করতে পারবো, সেদিনই আমরা মনে করব আমাদের জুলাই বিপ্লবের যে শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মা শান্তি পাবে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর লিও জেমস পেরেরা সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিতর্কিকরা অনুষ্ঠানে অংশ নেন। বিতর্কে জিতো বা হারো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বিকেলে খাগড়াছড়ি পুলিশ 5 জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। জনরোষের মুখে অপহরণকারীরা কয়েক দফায় তাদের মুক্তি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে পাহাড়ি ছাত্র পরিষদ। তবে কোথায় কখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিপুল এলাকায় অস্ত্রের মুখে অপহরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরাকে। ওই সময় তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করে দুর্বৃত্তরা। তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন দেশে মারা যান 442 জন মানুষ। তামাক নিয়ন্ত্রণ না করে অসংক্রামক রোগের মৃত্যু 1/3 কমিয়ে আনা সহ এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা এবং আত্মা আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও অর্থনীতিবিদরা। জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগী মৃত্যুর অন্যতম কারণ হল তামাক। অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন বক্তারা। আইন শক্তিশালী করার উদ্যোগ যত দেরি হবে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি ততই বাড়বে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের, বললেন বহু ত্যাগের বিনিময়ে জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি, ক্ষমতার মধ্যে যা আছে তা নিয়েই নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন সিইসি। নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের। ভিসি প্রভিসিকে অপসারণের পর পরিস্থিতি শান্ত কুয়েটে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল, শিক্ষক সমিতির উদ্বেগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।